দর্শক, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায়ের বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী মাইনুল মারুফ এবং একই সঙ্গে সেখান থেকে আরেক সহকর্মী সৈকত সাদিকও যুক্ত হবেন। মাইনুল মারুফ, শুভ সকাল আপনাকে। এবং সকাল থেকে আসলে আমরা রাজধানী বিভিন্ন পয়েন্টের ছবি তো দেখছিলাম, কিন্তু মূল যে কাজটা হবে, জুলাই অপরাধের ঘটনার প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে। শেখ হাসিনা সহ ৩ আসামি সার্বিক আয়োজন নিয়ে বলবেন। আসলে পেছনে আমরা নিশ্চিত নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি, কি চলছে, বিচারকরা এসেছেন কিনা? যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার হাত ধরেই সেই ট্রাইব্যুনালেই আজ শেখ হাসিনার বিচারের রায় হবে। অর্থাৎ যে মহাপরাক্রমশালী বাংলাদেশের যে শাসক শেখ হাসিনা ছিলেন, যিনি পালিয়ে গেছেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই সাবেক প্রধানমন্ত্রীর বিচারের রায় কিন্তু বেলা 11টার দিকে পড়া শুরু হবে এবং এই রায়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে এক নতুন ইতিহাস রচিত হবে, বিচার বিভাগের জন্য এক নতুন ইতিহাস রচিত হবে। এই রায়ের বিষয়ে আরও কথা বলতে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সৈকত সাদিক। তার কাছ থেকে জানবো এই রায়ের, তিনি শুরু থেকেই যেহেতু ট্রাইব্যুনাল ফলো করেছেন এবং তিনি দেখেছেন যে কিভাবে এই বিচার কাজ এগিয়ে চলেছে, তার বিস্তারিত। সৈকত, আপনি তো শুরু থেকে ছিলেন ট্রাইব্যুনালে, এই বিচার কাজকে আপনি দেখেছেন। এখন পর্যন্ত আপনার কি মনে হয়েছে, বিচার কাজ কতটুকু প্রমাণ হয়েছে, বা ট্রাইব্যুনাল যে সকল বা প্রসিকিউশন যে সকল সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে তার মধ্যে কি কি ছিল? মাইনুল, যে বিষয়টা হচ্ছে, যেহেতু এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলো এই জুলাই অভ্যুত্থানের পরেই পুনর্গঠিত হলো এবং প্রায় 1 বছর 3 মাসের মাথায় কিন্তু আজকে এই মামলায় রায় দেয়া হচ্ছে। আপনি জানেন যে 2024 সালে রায় এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পরে আপনার জুলাই আগস্ট মাসে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয় এবং এরপরেই কিন্তু ধীরে ধীরে প্রায় 1 মাসের বেশি সময় নিয়ে তারা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এরপর প্রায় 8 মাসের মতো সময় নিয়েছে তারা এই তদন্ত প্রতিবেদন জমা দিতে। আপনি জানেন যে 2025 সালের 12ই মে তদন্ত সংস্থা যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয় সেটা কিন্তু 25 সালের 12ই মে, সেটা আবার 1 জুন, প্রায় 15 দিন পরে তারা নিয়ে আসে এবং ট্রাইব্যুনালে দাখিল করার পর যেহেতু 10 জুলাই যখন অভিযোগ গঠন শুরু হয়, এরপর আবার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং যেহেতু আপনি জানেন যে শেখ হাসিনা এবং আরেকজন আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দুজন পলাতক রয়েছে। তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী তাকে নিয়োগ দেওয়া হয় এবং যেমনটা বলছিলেন, ইতিমধ্যে আমরা দেখি যে 54 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, এর মধ্যে রাজসাক্ষীও সাক্ষ্য দিয়েছেন। রাজসাক্ষীর সাক্ষ্যে আসলে কি উঠে এসেছিল? রাজসাক্ষী যে বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাক্ষী এবং এই রাজসাক্ষীর মধ্য দিয়ে কিন্তু মামলার একটু টার্নিং পয়েন্টে মামলাটা ঘুরে যায়। তিনি যেহেতু আসামি ছিলেন এবং তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে ছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যখন এই ছাত্র দমন করা হয় তখন যেহেতু শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশনা, এই আইন শৃঙ্খলা বাহিনীর এই চৌধুরী আব্দুল আল মামুনই কিন্তু সেটা নির্দেশনা বাস্তবায়ন করেন এবং তিনি যখন নিজের দোষ স্বীকার করেন, তিনি বলেন যে তার নিজের দোষ যখন স্বীকার করে এবং দোষ স্বীকার করার পরে কিন্তু অনেকটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে, এবং প্রসিকিউশনের পক্ষ থেকেও দাবি করা হয় যে 5টি অভিযোগ শেখ হাসিনা সহ অন্য 3 আসামির বিরুদ্ধে দায়ের করা হয়েছে, তার মধ্যে যেহেতু হত্যার বা উস্কানিমূলক বক্তব্য এবং সেই হত্যা নির্দেশনা বাস্তবায়ন, যেহেতু এই আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং এটাকেই কিন্তু প্রসিকিউশন একটা বড় সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপন। যেমনটা একটি বিতর্ক তৈরি হয়েছে যে চৌধুরী মামুন রাজসাক্ষী হয়েছেন, তিনি খালাস পাবেন কি পাবেন না, বা তার বিচার কিভাবে হবে, তার বিচার আদৌ হবে কিনা, এই বিষয়গুলো আসলে কি আপনি জানেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বশেষ যেদিন সাক্ষ্য গ্রহণ শেষ হয় অক্টোবরের এই মাসে, যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করেন এবং তিনি কিন্তু তখন বলেছেন যে এই সাক্ষী যেহেতু আসামি সাক্ষী হয়ে দোষ স্বীকার করেছেন, তার বিষয়টা বিবেচনা যাতে ট্রাইব্যুনাল নেয়। অন্য 2 আসামির ক্ষেত্রে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের দুজনের পক্ষে সর্বোচ্চ শাস্তি কিন্তু আশা করেছেন বা প্রত্যাশা করেছেন, কিন্তু এই যে এই সাক্ষী যিনি পরে রাজসাক্ষী হলেন এই আসামি, তার বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনালের উপর বিবেচনা করতে বলেছেন এবং আমরা অনেকের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। আজকে কি আদৌ তিনি খালাস পাবেন বা সাজা হবেন, সেই বিষয়টা কিন্তু আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হবে আজকে। পুরোপুরি সত্য প্রকাশের বিষয়টি এসেছিল রাজসাক্ষীর বিষয় এবং প্রসিকিউশন বলেছিল যে পুরোপুরি সত্য হয়েছে বলে তারা মনে করেন। আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? তার যে সাক্ষ্য গ্রহণ ছিল, শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আসলে কি কি বিষয় উঠে এসেছে, যদি একটু বলতে পারেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ এই প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। আপনি জানেন যে 14ই জুলাই যেদিন শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র জনতা যারা আন্দোলন ছিলেন তাদেরকে রাজাকারের নাতি বলে তিনি বলেছেন যে অভিযোগটা এই প্রসিকিউশন থেকে করা হয়। এরপরে ছাত্র জনতাকে যদিও ছাত্রলীগ আওয়ামী লীগ দমন করে, এরপরেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দমন শুরু করে, যেহেতু এই আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে রয়েছে।
এর জন্য যেহেতু উনি দোষ স্বীকার করেছেন, এই জন্য প্রসিকিউশন দাবি করে যে এই মামলায় যে অভিযোগগুলো 5টি অভিযোগ সেটা প্রমাণে কিন্তু এই সাক্ষীর এই দোষ স্বীকারটা অনেক বড় হিসেবে কাজ করবে আর কি। যেমনটা বলছিলেন আমার সহকর্মী, তিনি মামলার শুরু থেকে এবং শেষ পর্যন্ত পুরোপুরি বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি যে রাজসাক্ষীর বিষয়টিও কিন্তু আজকে অন্যতম আলোচিত বিষয়, কারণ তিনি খালাস পাবেন না রেহাই পাবে, তারও সাজা হবে, সে বিষয়টি এখন ট্রাইব্যুনালের উপরই রয়েছে। এবং আমরা আশা করব যে 11টা বাজেই রায় শুরু হবে, রায় পড়া শুরু হবে, যেহেতু প্রসিকিউশন আমাদেরকে গতকালে জানিয়েছিল এই বিষয়টি, এবং আমরা কিন্তু সে রায়ের অপেক্ষায় রয়েছি। আমরাও এবং আপনার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে ক্ষণে ক্ষণে সেই রায়গুলোর যতটুকু আপডেট আসবে হাতে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দর্শকদেরকে জানাতে পারবো। আমি এই ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা পরিস্থিতির খবরটা জানতে চাই, আমাদের আরেক সহকর্মী সুমন তানভীরকে আশা করি আমরা পেয়ে যাব।